প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। পেনাল কোডের পার্ট 4, ধারা 107 থেকে 160 এটা আলোচনা করব। পঞ্চম অধ্যায় প্রথমে ধারা 107 থেকে 120 পর্যন্ত। যদি এমসিকিউ প্রশ্ন আসে যে পঞ্চম অধ্যায়ের বিষয়বস্তু কি, অপরাধের সহায়তা বা অ্যাবেটমেন্ট, তো অ্যাবেটমেন্ট সম্পর্কে 107 থেকে 120 পর্যন্ত এই পুরো সেকশন গুলো 14টি সেকশনে আলোচনা করা হয়েছে। তো অ্যাবেটমেন্ট বা অপরাধের সহযোগিতা কি এটা আমরা জেনে নিই। ধারা 107-এ ডেফিনেশন বা সংজ্ঞা দেওয়া আছে অপরাধে সহায়তা বা অপসহায়তা। ইংরেজি হচ্ছে একটাই, অ্যাবেটমেন্ট। বাংলা আরো করা যেতে পারে প্ররোচনা প্রদান, প্ররোচনাও বলা হয় এটাকে। অফ এ থিং মানে কোনো কিছুতে অপসহায়তা করা বা প্ররোচনা প্রদান করা। ইংলিশে এভাবে আসতে পারে, এ পার্সন অ্যাবেটস দ্য ডুইং অফ এ থিং, কোনো কিছু কাজের মাধ্যমে কয়েকটি ভাবে করতে পারে, তিন ভাবে করতে পারে। তো তিন ভাবে কি কি কিভাবে করতে পারে, ওপরে ইংরেজি আছে, ইংরেজিটা একবার আপনারা নিজেরা পড়ে নিবেন। সেটাই বাংলা করলে যেটা হয়, অপরাধে সহায়তা, অপসহায়তা বা অ্যাবেটমেন্ট বা প্ররোচনা বলা হয়। এর সঙ্গে বলা হচ্ছে তিনটি উপাদান আছে। তা প্রশ্ন আসতে পারে যে 107 ধারায় কয়টি উপাদান আছে, বা অ্যাবেটমেন্টের উপাদান কয়টি, বা প্ররোচনা বা অপসহায়তার উপাদান কয়টি, তখন উত্তর হবে তিনটি। আমি বলেছি যেখানেই সংখ্যা আছে সেখানে আপনাকে কি করতে হবে, একটু বেশি গুরুত্ব দিতে হবে। তো আপনাকে নোট নিতে হবে যে 107 ধারা উপাদান তিনটি। প্ররোচনার মাধ্যমে, চক্রান্তের মাধ্যমে, এবং কোনো কার্য কিংবা কার্যবিরতির মাধ্যমে, অর্থাৎ কোনো কিছু করে অথবা কোনো কিছু করা থেকে বিরতি থেকে, যেটাকে বলে অ্যাক্ট অর ওমিশন। যেটা আমরা প্রথম দিকের ক্লাসে জেনেছি অ্যাক্ট এবং ওমিশন কি। তো ইচ্ছাকৃতভাবে অপরাধে সহায়তা করা, এখানে ইচ্ছাকৃতভাবে শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি একটা ভুল ক্রমে ক্রাস করে ফেলেছি সরল বিশ্বাসে, এটার কারণে অন্য কাউকে অপরাধে সহায়তা করা হয়েছে। তার মানে আমি ইন্টেনশনালি যদি না করি তাহলে সেটা অপরাধ নাও হতে পারে। কারণ যদি গিলটি মাইন্ড না থাকে সেটা অপরাধ হয় না, আমরা জানি। তো এই কারণে ইচ্ছাকৃতভাবে করতে হবে, যেটার কারণে সে একটা অপরাধ সংঘটিত হবে। উদাহরণ হিসাবে আমরা যদি পড়তে চাই, একটা ইংরেজি দেওয়া আছে, এটার বাংলা করলে, এ একজন সরকারি কর্মকর্তা আদালতের প্ররোচনা মোতাবেক জেডকে গ্রেফতার করতে আসলে বি বিষয়টি জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে সি কে জেড হিসাবে গ্রেফতার করায়। তার মানে একজনকে ধরতে আসছে, মনে করেন রহিমকে ধরতে আসছে, এখন রহিমের ভাইকে জিজ্ঞাসা করছে যে রহিম কে। এখন রহিমকে দেখিয়ে না দিয়ে করিমকে দেখিয়ে দিল, তাহলে নিজের ভাই ধরা পড়বে না? তাহলে এটা তো ইচ্ছাকৃতভাবে অন্য একটা নির্দোষ ব্যক্তিকে ধরিয়ে দেওয়া হলো পুলিশকে। তারপরে পরবর্তীতে যখন জানা যাবে সে ছাড়া পাবে, কিন্তু পুলিশ ধরে নিয়ে গেল, তার সময় নষ্ট হলো, মামলা হতে পারে তার নামে। তারপরে সেখান থেকে বের হতে তার সময়, অর্থ, অনেক কিছু। এবং পুলিশ যখন কাউকে অ্যারেস্ট করে নিয়ে যায় সম্মান নষ্ট হয়, পারিবারিক ভাবে মানসিক ভাবে সে বিপর্যস্ত হবে, সবকিছুই সে ক্ষতিগ্রস্ত হবে। তো এই কাজটা আসলে অপরাধ। সি কে গ্রেপ্তার করিয়ে বি অপসহায়তা করেছে, তার মানে অ্যাবেটমেন্ট করেছে। এই ধরনের কেউ যদি কাজ করে তাহলে কিন্তু মানে ইচ্ছাকৃতভাবে পুলিশে নির্দোষ ব্যক্তিকে ধরে দিলে কিন্তু সিভিল মামলাও করা যায়। সিভিল মামলা করলে ক্ষতিপূরণ দাবি করা যায় যে এই কাজের মাধ্যমে এই ব্যক্তির কতটা ক্ষতি হলো। এখানে একটা ম্যাক্সিম আছে। ম্যাক্সিম হচ্ছে ল্যাটিন একটি সেন্টেন্স, বা আমরা বাংলায় যেমন প্রবাদ প্রবচন বলি বা প্রভাবস, তেমনি ল্যাটিনে ম্যাক্সিম বলা হয়। কুই ফ্যাসিট পার অ্যালুয়াম ফ্যাসিট পার সে, মানে এটা লিগ্যাল ম্যাক্সিম, আইন বিষয়ের। হি হু অ্যাক্টস থ্রু অ্যানাদার ডাজ হি অ্যাক্ট হিমসেলফ। তার মানে কেউ যদি নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে কাজ করায় তাহলে ধরে নিতে হবে ওই কাজটি সে নিজেই করলো। মানে ইনডিরেক্টলি কাজ করলো, ডিরেক্টলি কাজ করার মতোই কি হবে, কার্যকর হবে। এখানে ম্যাক্সিম আর প্রভাবস মানে প্রবাদ প্রবচন এবং ম্যাক্সিমের মধ্যে একটা পার্থক্য, বেসিক পার্থক্য হচ্ছে, সেটাও প্রচলিত একটা বিষয়, সেন্টেন্স বা বাক্য এটাও, কিন্তু এটা হচ্ছে একটা আইনের মূল নীতির উপরে প্রতিষ্ঠিত। ল্যাটিনে আইনের মূলনীতিগুলোকে এভাবে ম্যাক্সিম আকারে প্রকাশ করা হয়, মানে প্রিন্সিপাল গুলো এভাবে আসে, ডক্ট্রিন গুলো এভাবে আসে, এবং সেভাবেই আমাদের ইংলিশ লতে এবং কমন লতে আসছে। আর আমরা যে আইনটা পড়ছি এটা কমন ল ভিত্তিক আইন, আপনারা যারা ল পড়েছেন সবাই জানেন। অর্থাৎ যে অন্যের মাধ্যমে অপরাধ করায় সে যেন নিজেই তা করেছে,
অত্র ম্যাক্সিমের মধ্যে অত্র ধারার মূল বক্তব্য নিহিত আছে। প্রশ্ন যদি কঠিন করে ম্যাক্সিম দিয়েও বলতে পারে যে এই ম্যাক্সিমটি পেনাল কোডের কত ধারায় প্রতিফলিত হয়েছে, এভাবে প্রশ্ন আসতে পারে, বা আমি ক্লাস টেস্টে দিতে পারি। অপসহায়তা একটি অসম্পূর্ণ অপরাধ, অর্থাৎ ইনচয়েড ক্রাইম বা ইনকমপ্লিট অফেন্স। প্রথম ক্লাসে যখন আমরা বিন্যাস 2 পড়িয়েছি, সেখানে কিন্তু ছক আকারে ফ্লো চার্টের মাধ্যমে বুঝিয়েছি যে কোনগুলো ইনচয়েড ক্রাইম বা ইনকমপ্লিট ক্রাইম। তো অপসহায়তা ইনকমপ্লিট ক্রাইম। মনে করেন একজন আরেকজনকে বলল যে তৃতীয় একজন ব্যক্তিকে কি করতে হবে, খুন করতে হবে। তো সে খুনে যদি রাজিও না হয়, শুধুমাত্র একজনকে, এই যে পরিচিত করা, একজনকে খুন করার জন্য বলা, এই বলাটাই অপরাধ হয়ে যাবে, যদিও ওই দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তিকে খুন করতে রাজি না হয় তবুও। কেননা একটা সম্ভাবনা তৈরি হয় অপরাধের। তাই এটা অসম্পূর্ণ একটা অপরাধ। এটা কিন্তু যদিও দ্বিতীয় ব্যক্তি রাজি না হয় তবুও অপরাধ হবে। 108 ধারা পড়লে বিষয়টা আমরা বুঝতে পারবো। প্ররোচনাদাতা, অপসহায়তাকারী বা অ্যাবেটর এর সংজ্ঞা কি? প্ররোচনাদাতা বা অপসহায়তাকারী, অ্যাবেটর, যেমন কেউ যদি খেলা করে তাহলে তাকে বলে খেলোয়াড় বা প্লেয়ার। তো প্লে করলে প্লেয়ার, তেমনি যে অ্যাবেট করে তাকে অ্যাবেটর বলা হয়। সহজে আমরা বুঝতে পারছি। যে অপরাধে ইচ্ছাকৃতভাবে সহায়তা বা প্ররোচনা প্রদান করে তাকেই প্ররোচনাদাতা বা অপসহায়তাকারী বা অ্যাবেটর বলা হয়। এই ধারাটি বুঝতে হলে ধারাটির অন্তর্গত 5টি ব্যাখ্যা ও উদাহরণগুলো বুঝতে হবে। তাহলে আপনারা এই ধারাটা সম্পর্কে বুঝতে পারবেন, অর্থাৎ কখন একজন ব্যক্তি অ্যাবেটর হবে এবং কখন হবে না। ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন ওয়ানে কি বলা হচ্ছে? কার্যবিরতির মাধ্যমে অপসহায়তা হতে পারে, মানে কোনো কাজ করা যেটা দরকার ছিল সেটা না করেও, যদিও অপসহায়তাকারী উক্ত কার্য করতে হয়তো বাধ্য নয়। ব্যাখ্যা 2, উদাহরণ পড়লে আরো ক্লিয়ার হব আমরা। রচিত কার্যটি সংগঠিত হওয়া আবশ্যক নয়, মানে একজনকে খুন করতে বললো, আরেকজন বলে না আমি খুন করতে পারবো না। তার মানে কাজটা তো হলো না, কাজ না হলেও অপরাধ হবে। অপরাধটি সংগঠিত হোক বা না হোক অপরাধ হবে। প্ররোচনা মোতাবেক উক্ত কার্যটি করতে সম্মত না হলেও প্ররোচনা দাতার অপরাধ হবে। একই কথা কিন্তু আমি ভিন্নভাবে উপস্থাপন করেছি যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তারপরেও ক্লাস শেষে যখন বুঝতে পারবেন না, অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। এই দুইটা ব্যাখ্যা থেকে দুইটা উদাহরণ আছে, আমরা উদাহরণগুলো পড়ি। এ সি কে খুনের জন্য বি কে প্ররোচিত করে। তাহলে এ বলছে বি কে যে ভাই সি কে খুন করতে হবে। এবার বি বলছে না ভাই আমি খুন করতে পারবো না, মানে অস্বীকার করলো বি। এ প্ররোচনাদাতা হিসেবে খুনের জন্য বি কে প্ররোচনা দেওয়া দায়ে দায়ী হবে, অর্থাৎ এখানে বি এর কোনো অপরাধ হবে না, কিন্তু এ যে বি কে বললো সি কে খুন করতে হবে, এই কারণে এর কিন্তু অপরাধ হয়ে যাবে। কিসের অপরাধ? খুনে প্ররোচনা দেওয়ার অপরাধ। এই ক্ষেত্রে চার্জ গঠন হবে কত ধারায়? এটা তো একটা অপরাধ। অপরাধ হলে তো চার্জ গঠন হয়। সিআরপিসি যখন আমরা পড়বো, তখন মামলার বিচার শুরুর আগে চার্জ গঠন করতে হয়, অভিযোগ গঠন করতে হয়। তো চার্জ গঠন হবে কত ধারায়? চার্জ গঠন হবে হচ্ছে, এটা একটু সামনে নিলে হয়তো বা একটু কাছ থেকে দেখাবে আমাকে, ভিজিবিলিটি একটু মনে হয় ভালো হলো। তো যেটা বলছিলাম যে চার্জ গঠন কত ধারায় করতে হবে? এই খুনে প্ররোচনা দিলে আমরা জানি খুন করার জন্য 302 ধারা, আর প্ররোচনা দেওয়ার জন্য এখানে প্ররোচনার আমরা সংজ্ঞা পড়ছি, ধারা হচ্ছে, সাজার ধারা হচ্ছে 109 আছে। তাহলে এখানে 302 এর সাথে 109 যুক্ত হবে। যেমন 302 এর সাথে একাধিক অপরাধী হলে 34 ধারা যুক্ত হয়, তেমন এখানে 109 যুক্ত হবে। কেউ যদি খুনে প্ররোচনা দেয় তাহলে কত ধারায় চার্জ গঠন করা হবে? 302 এর সাথে 109। একটু পরে আমরা 109 পড়বো। এই যে একটু আগে যে উদাহরণটা দেখলাম, এ ডি কে খুনের জন্য বি কে প্ররোচিত করে, বি ডি কে ছুরিকাঘাত করে। এর আগে তাহলে এ বি কে বলল, এর আগের উদাহরণে রাজি হলো না, এবার রাজি হয়ে গেছে এবং ছুরি দিয়ে আঘাত করেছে খুন করার জন্য। ডি সুস্থ হয়ে ওঠে, তার মানে সে আহত হয়, নিহত হয় না, এবং চিকিৎসায় সুস্থ হয়ে যায়। এ প্ররোচনাদাতা হিসাবে খুনের জন্য এবং বি কে প্ররোচনা দেওয়ার দায়ে
তার মানে এখানে এ প্ররোচনাদাতা হিসাবে কি হবে? অপরাধী হবে। এবং যে ছুরি ছুরি দিয়ে আঘাত করলো বি, এই বি এর অপরাধ কি হবে? বি হতে 307, অ্যাটেম্প টু মার্ডার, মার্ডারের চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে, ছুরি দিয়ে আঘাত করেছে, তাহলে 326ও হবে। এগুলো আমরা যখন সিআরপিসি পড়বো আরো ভালো ক্লিয়ার হবে। এইটা দিয়েই সিআরপিসি তে লিখিততে প্রশ্ন চলে আসতে পারে যে কত ধারায় চার্জ গঠন হবে। ব্যাখ্যা 3, প্ররোচনা প্রাপ্ত ব্যক্তিটির অপরাধটি করার সামর্থ্য, অভিন্ন অভিপ্রায় কিংবা অপরাধমূলক জ্ঞান থাকা আবশ্যক নয়। তার মানে শিশু, উন্মাদ, অসুস্থ, দুর্বল বা অন্য যে কোনো ব্যক্তিকে ভুল বুঝিয়ে অপরাধমূলক কাজে উৎসাহ দিলেও প্ররোচনা হবে। তার মানে একজন সুস্থ মস্তিষ্ক ব্যক্তি সে কি বলছে? একজন শিশুকে বলছে একটা হয়তোবা বিষের কৌটা ধরিয়ে দিল, দিয়ে বলল যে এইটা তুমি কি করবে, তোমাদের বাসায় খাবারে মিশিয়ে দিবে। তাহলে শিশু তো বুঝতে পারবে না, এবং তাকে সে বিষও বললো না, হয়তো বা ঔষধ খেতে বললো। তার মানে সে একটা শিশুকে ব্যবহার করতে পারে, তারপর একটা উন্মাদকে ব্যবহার করতে পারে, একটা দুর্বল ব্যক্তিকে ব্যবহার করতে পারে। অর্থাৎ যাকে দিয়ে কাজটা করাবে সে কাজটা করতে পারুক আর না পারুক, তার বোধ শক্তি আছে কি নাই বা শারীরিক সামর্থ্য আছে কি নাই, সেটা কোনো ম্যাটারই না। যে কোনো ব্যক্তিকে পরিচিত করলেই সেটা কি হবে? প্রচারণা, মানে প্ররোচনা হবে এবং অপরাধ হবে। শিশু বা উন্মাদ ব্যক্তিকে অপরাধের প্ররোচনা দিলেও অপরাধ হবে, এই কথাটাই উপরে উদাহরণ আকারে লেখা আছে। এখানে বলা হচ্ছে যে একজন শিশু বা উন্মাদ ব্যক্তিকে প্ররোচিত করেছে একটা অপরাধ করার জন্য। তো এই অপরাধ করার জন্য ওই শিশু বা উন্মাদ ব্যক্তিটি অপরাধ করতে পারুক আর না পারুক, তার সামর্থ্য আছে কি নাই সেটা ম্যাটার না। বলেছে অপরাধটা তো সংঘটিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এই কারণেই সেটা অপরাধ হবে। ব্যাখ্যা 4, বলেছিলাম 5টা ব্যাখ্যা আছে। আসতে পারে প্রশ্ন যে 108 ধারায় কয়টি ব্যাখ্যা আছে? 5টি ব্যাখ্যা আছে, এটা মনে রাখবেন, সংখ্যা মনে রাখতে হবে। পরোক্ষভাবে কোনো প্ররোচনাদাতাকে অপরাধমূলক কাজে অপর কোনো ব্যক্তিকে প্ররোচনা প্রদানে সহায়তা করলেও তা প্ররোচনা হবে। এটা খুবই ইন্টারেস্টিং। যারা খুব গডফাদার মানে অপরাধের যারা উপর লেভেলে থাকে, তারা কি করে? একজনকে বলে তার নিচের আন্ডারে যে থাকে, অর্থাৎ যে বস, তার নিচে তার ডান হাতকে বলবে যে তুমি নিজে কাজ করবে না, তুমি আবার আরেকজনকে দিয়ে কাজ করাও, যেন বস পর্যন্ত না পৌঁছাতে পারে। তার মানে আমি ডিরেক্ট প্ররোচিত না করে আমি আরেকজন লোক ঠিক করলাম এবং তাকে বললাম যে এই কাজটা আরেকজনকে দিয়ে করাও। তার মানে একটু লম্বা দূরত্ব তৈরি করা, যেন আমার পর্যন্ত পৌঁছতে না পারে। তো এরকম কাজও যদি আমি করি, এটাও কি হবে? অপরাধে প্ররোচনা হবে। দেখেন, এ জেড কে খুনের জন্য সি কে প্ররোচনা প্রদানের উদ্দেশ্যে বি কে প্ররোচিত করে। তার মানে এ যে বি কে বলছে ভাই তুমি সি কে যে বলো যেন সে জেড কে খুন করে। তার মানে এর সাথে বি এর কানেকশন তৈরি হলো। এবার বি যে বলবে সি কে কাকে খুন করার জন্য? জেড কে খুন করার জন্য। তার মানে এ এ- তাহলে সি জেড কে খুন করতে যাবে, তার মাঝখানে আবার বি দাঁড়িয়ে আছে যেন এ পর্যন্ত পৌঁছাতে না পারে, মানে একটু বেশি চালাক, একটু স্মার্ট হইতে কাজ করার চেষ্টা করছে। তারপরেও যখন এই মামলা, এই ধরনের মামলা আসে, এক সময় জানা যায় যে এটার মোটিভ কি, অর্থাৎ কি কারণে এই জেডকে খুন করা হলো বা খুনের উদ্দেশ্যে তাকে আক্রমণ করা হলো। তখন এর পেছনে মাস্টার মাইন্ড যে এ, সেটা কিন্তু বের হয়ে যায়। বি এর প্ররোচনা মোতাবেক সি জেড কে খুন করে, অর্থাৎ খুন হয়ে গেছে সি জেড কে খুনের জন্য। তার মানে এখানে সি কি করলো? ডিরেক্ট জেড কে খুন করলো, তাহলে সি তো একেবারে খুনি হয়ে গেল 302 ধারা। এবং এ ও বি এরা দুইজনই কি উভয়ে খুনের প্ররোচনা দেওয়ার জন্য দণ্ডিত হবে। তাহলে এ হচ্ছে বস হিসাবে আর বি হচ্ছে বসের ডান হাত হিসাবে কি হবে? পরিচিত হবে। ক্লাস বুঝতে পারছেন তো? আচ্ছা, বেলাল ভাই লাইনে আসবেন, এসে বলবেন ক্লাস বোঝা যায় কিনা। স্বপ্নাপু, সম্ভব হলে লাইনে আসবেন, এসে বলবেন ক্লাস বোঝা যায় কিনা। সালাম আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ক্লাস বুঝতে পারছেন? এই অ্যাবেটমেন্ট চ্যাপ্টারটা একটু কিন্তু কঠিন, হ্যাঁ।
একটু জি স্যার। বুঝতে হবে। জি স্যার জি স্যার। বুঝতে পারছেন? আর আমার এখানে এখান স্যার পাশেই হচ্ছে তো, মানে আওয়াজ হচ্ছে তো, এই জন্য আমি লাইনে যাইতে চাচ্ছি না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বুঝতে না পারলে শেষে আবার প্রশ্ন করবেন, যে এখানে সমস্যা আপনারা সেখানে খাতা কলম নিয়ে ক্লাসে বসবেন, যেখানে সমস্যা সেখানে একটু নোট করে নেবেন, হ্যাঁ, যেন ক্লাস শেষে আমাকে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, বোঝা যাচ্ছে, জি মেসেজ স্যার। করেছেন, ধন্যবাদ। যে জায়গায় বুঝতে পারবেন না অবশ্যই মেসেজ করবেন, আর নয়েজ হলে নিজেকে মিউট করে দিতে পারেন। তাহলে আমরা চারটা ব্যাখ্যা পড়েছি এবং কিছু উদাহরণও পড়েছি। দেখবেন প্রতিটা ব্যাখ্যার আন্ডারে উদাহরণও দেওয়া আছে, সেটাকে আরো ইলাস্ট্রেট বা আরো সহজ করার জন্য। ব্যাখ্যা 5: কোন ষড়যন্ত্রের মাধ্যমে কোনো অপরাধ সংগঠিত হলে প্ররোচনার দায়ে দোষী করার জন্য ষড়যন্ত্রের কোনো এক পর্যায়ে জড়িত থাকাই যথেষ্ট। অর্থাৎ একটা লং, দীর্ঘ একটা পর্যায় করা হয়েছে, অর্থাৎ একজন বিদেশে বসে ষড়যন্ত্র করছে বাংলাদেশে অপরাধ সংগঠিত করতে হবে, বা বাংলাদেশে বসে ষড়যন্ত্র করছে যে নিউজিল্যান্ডে কোনো অপরাধ করতে হবে, বা ইন্ডিয়াতে কোনো অপরাধ করতে হবে, বা ইন্ডিয়ায় বসে ষড়যন্ত্র করছে বাংলাদেশে অপরাধ করতে হবে দূর থেকে, এবং হয়তোবা 10, 12 বা 100, 200 জন মিলেও কিন্তু একটা বড় চেন সৃষ্টি করতে পারে, করে অপরাধ করছে। তো এই যখন কোনো চেন অফ অ্যাকশনের মাধ্যমে কোনো অপরাধ করা হবে, 10 জন, 20 জন, 100 জন, 500 জন, 1000 জন মিলে অপরাধ করছে, তো একটা অপরাধ হচ্ছে বা একাধিক অপরাধ হচ্ছে, তো এই অপরাধের কোনো না কোনো পর্যায়ে সামান্য যদি কন্ট্রিবিউশন থাকে, কারো কেউ অর্থ দিয়ে যদি সহযোগিতা করে এই অপরাধটা হওয়ার জন্য, সেও কিন্তু কি হবে, অপরাধী হবে। কারণ সামান্য, যেমন মনে করেন কোনো একটা ভালো কাজ করার জন্য অনেকের সহযোগিতা প্রয়োজন হয়, তেমনই কোনো অপরাধ করার জন্য যদি একাধিক ব্যক্তি জড়িত থাকে কোনোভাবে, তাহলে অ্যাবেটর হিসেবে সে পরিচিতি লাভ পেতে পারে, তাহলে তার অপরাধ হয়ে যাবে। ধারা 108 এ, বাংলাদেশের ভেতরে অবস্থান করে বাংলাদেশের বাইরে প্ররোচনা প্রদান সমভাবে অপরাধ হবে। একটু আগে যেটা আমি বললাম, অর্থাৎ বাংলাদেশের ভেতরে একজন বসে থেকে বাংলাদেশের বাইরে প্ররোচনা প্রদান করছে, সেক্ষেত্রেও কিন্তু তার ওই একটু আগে আমরা যেগুলো দেখলাম 5টা ব্যাখ্যা একইভাবে অপরাধী হবে। একটা উদাহরণ আছে এখানে: এ বাংলাদেশে অবস্থান করে ভারতের গোয়ায় খুনের জন্য বিকে পরিচিত করে। অনেকেই ভারতের গোয়ায় বেড়াতে যায়, ইন্ডিয়াতে খুবই একটি নামকরা সি বিচ আছে, সেখানে মানুষ বেড়াতে যায় প্রমোদ করতে, আমোদ ফুর্তি করতে। তো সেখানে হয়তোবা কেউ খুনের প্ল্যানিং করছে, যেমন আমাদের বাংলাদেশের একজন এমপি মহোদয় ভারতে গিয়ে খুন হলেন, এই ধরনের যদি কোনো কিছু হয়, তবুও কিন্তু এই অ্যাবেটমেন্টের মধ্যে পড়বে। এটা সংজ্ঞা আছে, বা এই বিষয়টি আছে 108-এ, ক্যাপিটাল এ ইংরেজিতে যদি বলি। আবার 108 এখানে এ মানে বাংলাতে কও হতে পারে, তবে ইদানিং যে প্রশ্নগুলো সেগুলোতে আর ক, খ, গ এভাবে ইউজ করছে না, এ বি সি ডি এভাবে ইউজ করছে, তাই আমি 101 মানে 108 ক না করে 108 করে দিয়েছি। আগের নোটগুলোতে হয়তো বা ক ছিল, আপনাদের নোটে আসছে। 2-3টা কারণ, তার মধ্যে 2টি কারণ খুবই বেসিক আপনাদের নোট দেরি হওয়ার কারণ। সেটা হচ্ছে আমি প্রায় 2 সপ্তাহ হালকা জ্বর এবং সর্দি, হালকা ছিল কিন্তু কাশিতে ভুগছিলাম, রাত জেগে ক্লাস করলে আরো অসুস্থ হয়ে যেতাম, তাই নোটটা কমপ্লিট করতে দেরি হয়ে গেল। আর বাসা পরিবর্তন করতে গিয়ে তো মনে করেন 3-4 দিন তো টানা আরো পরিশ্রম গেলই। তো এ বিষয়টা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করছি যে আপনাদের আগামী রবি সোমবারের দিকেই নোটগুলো কুরিয়ার করে দিব। আমি নোটিশ দিয়ে দিব আপনাদের কারেন্ট যে ঠিকানা, অর্থাৎ যেই ঠিকানা আপনারা নোট নিতে চাচ্ছেন সেই ঠিকানা আবার দিয়ে দিবেন। আমি নোটিশ দিয়ে দিব কবে, হয়তোবা শনিবারে আপনাদেরকে বলে দিব যে আপনারা নোট কবে কুরিয়ার করছি আমি, শনিবারে প্রিন্টিং এ দিয়ে দিতে পারি। তারপরে যেখানে অবস্থান করছেন বা যেই ঠিকানায় নোট নিতে চাচ্ছেন সেই ঠিকানাটা আবার দিয়ে দিতে হবে। তো এখানে বাংলাদেশে অবস্থান করে ভারতের গোয়ায় খুনের জন্য কে পরিচিত করে, খুনের জন্য প্ররোচনা দেওয়ার জন্য দায়ী হবে, একটু আগে যেটা বলা হচ্ছে। তাহলে আমরা এই সেকশনগুলোতে প্ররোচনার সংজ্ঞা এবং কারা প্ররোচনাকারী এই বিষয়টা বুঝলাম।
এবার আমরা এই প্ররোচনা করলে অপরাধ কি দিব, শাস্তি কি দেব, সেগুলো জানতে পারবো। 109 আছে প্রথমে, যে অপরাধে প্ররোচনার শাস্তির বিধান নেই সেক্ষেত্রে মূল অপরাধের অনুরূপ শাস্তি হবে। যেমন মূল অপরাধের শাস্তির ধারার সাথে 109 ধারায় চার্জ গঠিত হবে, একটু আগে আমি বলে দিয়েছি অলরেডি। যেমন খুনের প্ররোচনার জন্য এর আগে বারবার এ প্ররোচনার কাজ করছিল, তাই 302 এর সাথে 109 ধারা যুক্ত হবে। যেমন সরকারি কর্মচারী বি কে তার দায়িত্ব পালনকালে একটি অবৈধ কাজের জন্য এ ঘুষ প্রদানের প্রস্তাব করে, বি তা গ্রহণ করে। ধারা 61 বলছিলাম যে সরকারি কর্মচারী বি কে তার দায়িত্ব পালনকালে একটি অবৈধ কাজের জন্য এ ঘুষ প্রদানের প্রস্তাব করে এবং বি সে ঘুষ গ্রহণ করে, এবং ঘুষ গ্রহণের যে সাজা সেটা 161 ধারায় আছে। তো ধারা 161 মতে ঘুষ গ্রহণে প্ররোচনার দায়ে এ দোষী হবে। এবং 161 ধারার সাথে কিন্তু 109 ধারা যুক্ত হবে, কারণ 109 ধারার মধ্যে যেহেতু আছে তাই। বি কে মিথ্যা সাক্ষ্য প্রদানের জন্য এ প্ররোচিত করে, মিথ্যা সাক্ষ্য প্রদান করে, এ মিথ্যা সাক্ষ্য প্রদানের জন্য প্ররোচিত প্ররোচনার দায়ে দোষী হবে এবং উভয়ের উভয়ের একই সাজা হবে। অর্থাৎ যে প্ররোচনা করে তারও সাজা হবে এবং যে মিথ্যা সাক্ষী দিল তারও সাজা হবে। এখানে এই উদাহরণটা বারবার আছে, সি নম্বর উদাহরণ। জেড কে বিষ প্রয়োগ করার জন্য এ ও বি ষড়যন্ত্র করে, ষড়যন্ত্র মোতাবেক এ বিষ সংগ্রহ করে বি কে সরবরাহ করে, মানে এ বিষ ক্রয় করে বি কে দিয়ে দিল, বি জেড কে প্রয়োগ করে খুন করে। অর্থাৎ কোনোভাবে বিষটা প্রদান করে জেডের খাদ্যে হোক বা কোনোভাবে দিল এবং জেড মারা গেল, খুনের দায়ে বি দোষী হবে। ষড়যন্ত্রে অংশগ্রহণ করে খুনে সহায়তার জন্য এ খুনের দায়ে দোষী হবে। তো সহজে বোঝা যাচ্ছে। তো এগুলো 9 ধারায় চার্জ গঠন হবে এবং অপরাধের যে শাস্তি সেই সেকশনের সাথে, যেমন 109 সাথে এখানে আমরা 302 দেখতে পাচ্ছি, যেমন এখানে 161 সাথে আবার 109 যুক্ত হবে এইভাবে। ধারা 110, এক কাজে প্ররোচনায় ভিন্ন অভিপ্রায়ে ভিন্ন কাজ সংগঠিত হলে প্ররোচনাদাতার শাস্তি প্রথমোক্ত বা প্ররোচিত কাজের জন্য প্ররোচনাদাতার সাজা হবে। মনে করেন একজন আরেকজনকে বলল যে কি করতে হবে, খুন করতে হবে। খুন করতে গিয়ে খুন করতে পারলো না, কিন্তু আহত হলো। তো যেটা বলছিলাম যে খুন করতে গেল, খুন করতে গিয়ে খুন করতে পারেনি, আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে। তো যে গুরুতর আহত করলো তার হয়তো 326 ধারায় অপরাধ হবে, আর যে খুনের প্ররোচনা দিল তার কিন্তু 302 ধারায় যে খুনের শাস্তি সেই শাস্তি হবে, মৃত্যুদণ্ড হতে পারে। তো সেটাই বলা হচ্ছে। 111, এক কাজে প্ররোচনার ফলস্বরূপ ভিন্ন কাজ সংগঠিত হলে প্ররোচনাদাতার দায়। দেখেন, প্রত্যক্ষভাবে প্রথমোক্ত বা পরিচিত কাজের জন্যই কাজটি সংগঠিত হয়েছে এরকম ভাবতে হবে। আর পরিচিত কাজ ও সংগঠিত ভিন্ন কাজটি স্বতন্ত্র হলে, মানে অপরাধ দুইটি কাজ যদি আলাদা হয়, একেবারে আলাদা, তাহলে প্ররোচনাদাতা ও অংশগ্রহণকারী সাজা ভিন্ন ভিন্ন হবে। মনে করেন আমি একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে বললো যে একজনের বাসায় গিয়ে কি করতে হবে, একটা মোবাইল ফোন চুরি করে নিয়ে চলে আসতে হবে। এখন মোবাইল ফোন চুরি করতে গিয়ে সে সাথে যদি আরেকটা কিছু চুরি করে, বা সেখানে হয়তো বা চুরি করতে গিয়ে ধরা পড়ে যাওয়ার ভয়ে সে সেখানে যদি একটা মানুষকে খুন করে চলে আসে, তাহলে কিন্তু যে চুরির জন্য প্ররোচনা দিল তার শুধুমাত্র চুরির প্ররোচনার জন্য সাজা হবে। কিন্তু সে চুরি করতে গিয়ে সে যদি ভিন্ন কোনো অপরাধ করে আসে, সেক্ষেত্রে সেটা দায় প্ররোচনা দাতার হবে না।
এটার মধ্যে আবার একটু জটিলতা আছে। আবার মনে করেন একজন বাসায় আগুন দিয়ে দেওয়ার জন্য প্ররোচনা দিল, তো বাসায় আগুন দিয়ে দিলে সেখানে একজন ভিতরে শিশু পুড়ে মারা যায়, কারণ শিশু বের হতে পারেনি। তো প্ররোচনাদাতা এই যে বাসায় অগ্নিসংযোগের জন্য 426 এবং 427 ধারা আছে। তো 427 ধারায় ক্ষতির জন্য শাস্তি তো হবেই, কিন্তু এই যে আগুন দেওয়ার ফলস্বরূপ সেখানে অ্যাক্সিডেন্ট হলো, মানুষ মারা গেল, তো সেটার জন্য এই খুনের দায়ও কিন্তু তার উপরে বর্তাবে। কারণ আগুনে আগুন দেওয়ার কারণে এটার ফলস্বরূপ হয়েছে, তার মানে কাজটি স্বতন্ত্র না, মানে কাজটি একই কাজের ফলস্বরূপ হয়েছে। একটু পরে উদাহরণ আছে, উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। প্ররোচিত কাজের সম্ভাব্য ফলস্বরূপ ভিন্ন কাজটি সংঘটিত হলে, এই যে একটু আগে যেটা বলছিলাম যে আগুন দিতে গেল, আগুন দিল, আগুন দিতে বলেছে, আগুন দিয়েছে, এর ফলে আবার একটা মানুষ মারা গেল, সেক্ষেত্রে যে প্ররোচনা দিল তার এই যে ক্ষতি আগুন দেওয়ার জন্য প্লাস খুনের জন্য কিন্তু প্ররোচনার জন্য দায়ী হবে। তাহলে প্ররোচনাদাতা ও অংশগ্রহণকারী সকলের সমান সাজা হবে। এটা উদাহরণে আমরা ক্লিয়ার হব। এখানে উদাহরণ আছে, এ একটি শিশুকে জেডের খাদ্যে বিষ মেশানোর জন্য পরিচিত করে, পাশাপাশি খাদ্য থাকায় শিশুটি ভুলক্রমে ওয়াই এর খাদ্যে বিষ মিশিয়ে দেয়। তার মানে দিতে বলেছে জেড কে, দিয়েছে ওয়াই কে। জেড এর খাদ্যে বিষ মিশালে যেভাবে দায়ী হতো, আরেকজনের খাদ্যে বিষ মিশানোর কারণে একইভাবে দায়ী হলো, অর্থাৎ বিষ মিশিয়ে খুনের জন্য একজন শিশুকে প্ররোচনার জন্য যে সাজা সেটাই। জেড এর বাড়িতে আগুন দেওয়ার জন্য এ বি কে প্ররোচিত করে, বি আগুন দেওয়া সহ একই সাথে চুরি সংগঠিত করে। দেখেন এখানে আগুন দিয়েছে, এই আগুন দেওয়ার সাথে সাথে সে চুরি করেছে। এবার আগুন দেওয়া এক জিনিস আর চুরি করা আরেক জিনিস, অর্থাৎ দুইটি স্বতন্ত্র আলাদা অপরাধ। যেহেতু বাড়িতে আগুন দেওয়া ও চুরি স্বতন্ত্র দুইটি ভিন্ন ভিন্ন অপরাধ, সেহেতু এ শুধুমাত্র বাড়িতে আগুন দিতে প্ররোচিত করার দায়ে দোষী হলেও চুরির জন্য প্ররোচনার দায়ে দোষী হবে না। কারণ তাকে আগুন দিতে বলেছে, চুরি তো আর করতে বলেনি। আর আগুন দেওয়ার কারণে তো আর অটোমেটিক চুরির ঘটনাটা ঘটেনি। অপরদিকে অপরাধে অংশগ্রহণকারী বি বাড়িতে আগুন দেওয়া ও চুরি সংগঠন উভয় অপরাধের দায়ে দায়ী হবে। এইটা কিন্তু এমসিকিউ রিটেন উভয় ক্ষেত্রে খুব বারবার আসে, এই বি উদাহরণটি যেটা এইমাত্র আমরা দেখলাম। এ বি ও সি, এ বি ও সি কে দস্যুতা সংগঠনের উদ্দেশ্যে একটি, আচ্ছা এখানে এ কি করছে, বি ও সি কে দস্যুতা সংগঠনের উদ্দেশ্যে একটি বসত বাড়িতে অপথে রাত্রিবেলা প্রবেশের জন্য প্ররোচিত করে। তার মানে এখানে এ বি এবং সি এই দুইজনকে বলছে যে জেড এর বাড়িতে যাও, যে কি করো, দস্যুতা সংগঠন করো, মানে জিনিসপত্র নিয়ে আসো। সেই সাথে উক্ত উদ্দেশ্যে অস্ত্র সরবরাহ করে, এবং এ বি এবং সি কে কি দিল, এ হচ্ছে বস এবং বি সি তার ডান হাত বাম হাত অস্ত্র দিয়ে দিল, পিস্তল বা চাকু এই ধরনের কিছু দিয়ে দিল, ধারালো অস্ত্র বা মারাত্মক অস্ত্র। দস্যুতা সংগঠনকালে বাড়ির বাসিন্দা জেড বাধা প্রদান করলে তারা জেডকে খুন করে। কারা? বি ও সি। যেহেতু দস্যুতার সম্ভাব্য ফলস্বরূপ খুন সংগঠিত হয়েছে, তার মানে দস্যুতা করতে গেলে আহত নিহত হতে পারে, একটা অকারেন্স হতে পারে, আরো আরেকটা অপরাধ হতে পারে। এই কারণে এখানে এর দায় কিন্তু দুইটাই হবে, দস্যুতা হবে, খুনও হবে। বি সি এর জন্য এই খুনের এবং দস্যুতা উভয় হবে। আমি যেটা পড়ছিলাম যে এ বি ও সি কে দস্যুতা সংগঠনের জন্য জেডের বাসায় পাঠালো, সেখানে গিয়ে ধরা পড়ে যাচ্ছে, বাধা দিচ্ছে জেড, তাই জেডকে খুন করে ফেলেছে। এখন এ যদিও জেডকে খুন করার জন্য বিওসি কে বলেনি, কিন্তু দস্যুতাকালে খুন খারাপই হতে পারে, এই ধরনের অকারেন্স হতে পারে, অপরাধ হতে পারে। এটা একটা স্বাভাবিক বিষয়। এই কারণেই এ বি সি সবাই দস্যুতা এবং খুন উভয় অপরাধের জন্য দোষী হবে, এটা হচ্ছে বক্তব্য। ধারা 112,
প্ররোচনাদাতা যখন প্ররোচিত কাজ ও সংঘটিত ভিন্ন কাজ উভয়ের জন্য সম্মিলিত দণ্ডে দণ্ডিত হবে। যেমন পরিচিত কাজের সম্ভাব্য ফলস্বরূপ ভিন্ন কাজটি সংঘটিত হলে 111 ধারায় উল্লেখিত পরিস্থিতি সমূহে প্ররোচনাদাতা প্ররোচিত কাজ ও সংঘটিত ভিন্ন কাজ উভয়ের জন্য সম্মিলিত দণ্ডে দণ্ডিত হবে। তার মানে 111-ই 112টা হচ্ছে একটু এক্সটেনশন করেছে, একটু যুক্ত করেছে এই আর কি, যে শুধু একটা না, উভয় দণ্ডের জন্য দণ্ডিত হবে, যদিও ভিন্ন কাজ হয়েছে তবু। 113 পরিচিত কাজের সম্ভাব্য ফলস্বরূপ ভিন্ন কাজটি সংঘটিত হলে প্ররোচনাদাতার দায় কেমন হবে? পরিচিত কাজের সম্ভাব্য ফলস্বরূপ ভিন্ন কাজটি সংঘটিত হতে পারে জেনেও প্ররোচনা দিলে প্ররোচনাদাতা পরিচিত কাজ ও সংঘটিত ভিন্ন কাজ উভয়ের জন্য সম্মিলিত দণ্ডে দণ্ডিত হবে, মানে বোথ অফেন্সের জন্য লাইবেল হবে। 114 অপরাধ সংঘটনকালে প্ররোচনাদাতার উপস্থিতি যদি উপস্থিত থেকে কোনো অ্যাবেটমেন্টে অংশগ্রহণ করে সেক্ষেত্রে কি হবে? প্ররোচনাদাতা ঘটনাস্থলে অনুপস্থিত থাকলে যেভাবে দায়ী হতো উপস্থিত থাকলেও একইভাবে দায়ী হতো, অর্থাৎ ঘটনাস্থলে উপস্থিত থাক বা না থাক, প্ররোচনার জন্য তার কি হবে? শাস্তি হবে। তার মানে উপস্থিত থাকা বা না থাকা সেটা বিবেচ্য বিষয় না। 115 মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধের প্ররোচনা বা সহায়তার শাস্তি কি হবে? এবার শাস্তি উল্লেখ আছে, আগের গুলাতে উল্লেখ ছিল না, বলছে অনুরূপ শাস্তি হবে। এবার অপরাধটি সংগঠিত না হলে, খুন করতে বলল, ডাকাতি করতে বলল, দস্যুতা করতে বললো, কিন্তু সেটা যদি না হয়, সেক্ষেত্রে এই ধরনের শাস্তির যদি স্পষ্ট বিধান না থাকে, অনূর্ধ্ব 7 বছরের সশ্রম বা বিনাশ্রম কারণ হতে পারে, প্লাস অর্থদণ্ড। তাহলে এখানে অনূর্ধ্ব 7 বছর শব্দের অর্থ হচ্ছে, এই যে এখানে সাজা চিহ্ন দিয়েছি আমি, আমি এর আগে ক্লাসে বলে দিয়েছিলাম এই চিহ্নের অর্থ হচ্ছে শাস্তি বা সাজা বা দণ্ড বা পানিশমেন্ট। তো দণ্ড কি হবে? অনূর্ধ্ব 7 বছরের জেল হবে, সবিমানে সশ্রম অথবা বিনাশ্রম প্লাস অর্থদণ্ড, মানে এর সাথে ফাইনটা যুক্ত হবে। খুন করতে বললাম, খুন হলো না কিন্তু আহত, সাধারণ আঘাত বা গুরুতর আঘাত, যে কোনো মানে ভিন্ন লঘু কোনো দণ্ড হয়। আহ, লঘু কোনো অপরাধ হলে লঘু দণ্ড হবে। কেমন? ভিন্ন লঘু অপরাধ বা আঘাত সংঘটিত হলে, খুন করতে গিয়ে শুধু আঘাত করেছে, এর আগে 7 বছর জেল হবে যদি আঘাত নাই হয়, কোনো অপরাধী না হয়, তবুও মানে অপারেশন সাকসেসফুল যদি না হয়। একজন কি করতে গেল? খুন করতে গেল, মানে অপারেশন করতে গেল। অপরাধীরা এটাকে আবার অপারেশন শব্দ, এই ধরনের শব্দ ল্যাঙ্গুয়েজ ইউজ করে। তো অপারেশন যদি সাকসেসফুল না হয়, অর্থাৎ খুন করতে না পারে, তাহলে 7 বছর। এবং খুন করতে যে খুন করতে পারলো না কিন্তু যদি আঘাতপ্রাপ্ত হয়, আহত হয়, তাহলে সেটা ডাবল হয়ে 14 বছর হয়ে যাবে। 16 কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধে প্ররোচনা বা সহায়তার শাস্তি অপরাধটি সংগঠিত না হলে কি হবে? এর আগে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, অর্থাৎ খুবই হেভি অফেন্স করলে, গুরুতর অপরাধ করলে। আর কারাদণ্ড মানে একটু স্লাইট, অপেক্ষাকৃত কম গুরুতর অপরাধ করলে কি হবে? প্ররোচনাদাতা সাধারণ ব্যক্তি হলে উক্ত অপরাধের দীর্ঘতর শাস্তির, অর্থাৎ সর্বোচ্চ কত শাস্তি যদি উল্লেখ থাকে, সেই শাস্তির 1/4। যেমন চুরির জন্য প্ররোচনা দিয়েছে, এখন চুরির জন্য সাধারণ 379-তে 3 বছর, তো 3 বছরের 4/1 হবে, 3 বছরে 3 × 32 = 36 মাস সাজা হয়। 36কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 9.5 মাস, না সরি, 9 মাস হয়। ধরো 9 মাসের সাজা হবে এরকম, প্লাস অর্থদণ্ড। আর প্ররোচনার দাতা সরকারি কর্মচারী হলে তার সাজা আবার বেড়ে উক্ত অপরাধের দীর্ঘতর শাস্তির অর্ধেক হবে, মানে 2/1 এই 116 ধারা থেকে কিন্তু প্রশ্ন আসে। সাধারণ ব্যক্তিদের জন্য 4/1 সর্বোচ্চ সাজার, এবং সরকারি কর্মচারী হলে তার সাজা হবে সর্বোচ্চ সাজার অর্ধেক। অর্থাৎ এর আগে যেটা আমি বললাম, চুরির জন্য 3 বছরের 4/1, 9 মাস, আর এর হবে 18 মাস, অর্থাৎ 1.5 বছর। 117 জনসাধারণ বা 10 জনের অধিক ব্যক্তি কর্তৃক অপরাধ সংগঠনে প্রয়োজনের শাস্তি। যেমন মুভ জাস্টিস হচ্ছে,
লোকজন পিটিয়ে বা ধারালো অস্ত্র দিয়ে মানুষকে মেরে ফেলছে, এই ধরনের যদি ঘটনা ঘটে এবং এই ধরনের কাজে যদি কেউ প্ররোচনা দেয়, তাহলে প্ররোচনাদাতার শাস্তি হবে অনূর্ধ্ব 3 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। স্ল্যাশ চিহ্নর অর্থ হচ্ছে অথবা, আর প্লাস মানে অবশ্যই যুক্ত হবে অর্থদণ্ড। 118 মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠনের ষড়যন্ত্র সম্পর্কে জানতে পারলো একজন ব্যক্তি, জানার পরেও সেটা গোপন করলো, বা কেউ জিজ্ঞাসা করলেও তথ্য দিল কিন্তু মিথ্যা তথ্য দিল, সেক্ষেত্রে কি হবে? অপরাধ সংগঠিত হলে শাস্তি 7 বছর, আর অপরাধ সংগঠিত না হলে একটু কম হয়ে 3 বছর। তাহলে লজিক দিয়ে ভাবতে হবে, অপরাধ হলে 7 বছর আর অপরাধ হলো না কিন্তু ষড়যন্ত্র গোপন করেছে তাও 3 বছর। কেউ যেন ষড়যন্ত্র গোপন না করে এই কারণে এই সাজাগুলো দেওয়া হচ্ছে। 119, সরকারি কর্মচারী কর্তৃক অপরাধ সংগঠনের ষড়যন্ত্র সম্পর্কে জেনে তা গোপনকরণ বা মিথ্যা তথ্য প্রদান, যা দমন করা তার দায়িত্ব ছিল, অফিসিয়াল ডিউটি ছিল ওই সরকারি কর্মচারীর। তাহলে 118-র অনুরূপ এটা, কিন্তু এখানে জাস্ট গভর্নমেন্ট সার্ভেন্টের ক্ষেত্রে। অপরাধ সংগঠিত হলে শাস্তি, উক্ত অপরাধের দীর্ঘতর শাস্তির হাফ বা অর্ধেক। একটু আগে যেটা দেখলাম এখানেও হাফ রাখা হয়েছে। অপরাধটি মৃত্যুদণ্ড ইত্যাদি দণ্ডের দণ্ডনীয় হলে 10 বছর হবে। অপরাধটি সংগঠিত না হলেও 4/1 হবে অপরাধের। 120, কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধ সংগঠনের ষড়যন্ত্র, চক্রান্ত চক্রান্ত সম্পর্কে জেনে তা গোপন করেন। তার মানে এর আগে মৃত্যুদণ্ড যদি হয় এ ধরনের গোপন করলে, সরকারি ব্যক্তি করলে কি হবে, এবং সাধারণ ছোটখাটো যদি অপরাধ হয় যেটার জন্য জাস্ট কারাদণ্ড দেওয়া যায়, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যায় না সেরকম। তার মানে আমরা যেটা দেখছি 118, 19, 120 একই, জাস্ট ভিন্ন ভিন্ন অপরাধ এবং ভিন্ন ভিন্ন ব্যক্তি কর্তৃক। অপরাধটি সংগঠন হলে 4/1, অপরাধটি সংগঠন না হলে 8/1। এগুলো একটু মনে রাখতে হবে, এখান থেকে প্রশ্ন আসে। এগুলো মনে রাখার উপায় ফাইনাল টাস্ক নোট আমি যখন দিব পরীক্ষার 1 মাস আগে, তখন সেগুলোতে আপনারা পাবেন। এরপরে আমরা পঞ্চম ক অধ্যায় 120A থেকে 120B, অপরাধমূলক ষড়যন্ত্র বা চক্রান্তের শাস্তি কি হবে? ক্রিমিনাল কনস্পাইরেসি। 120A, অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা। দুই বা ততোধিক ব্যক্তি ষড়যন্ত্র করতে হলে কমপক্ষে 2জন ব্যক্তি লাগবে। দুই সংখ্যা মনে রাখবেন, কারণ পরামর্শ করতে হলে তো 2জন লাগবে, একা একা তো আর পরামর্শ হয় না। একা একা পরিকল্পনা হতে পারে, প্ল্যানিং হতে পারে, কিন্তু ষড়যন্ত্র করতে হলে 2জনই লাগবে মিনিমাম, তার বেশি হতে পারে। কোনো অবৈধ কাজ অথবা কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে নিজে সম্পাদন করতে বা অন্যকে দিয়ে করাতে চুক্তিবদ্ধ, লিখিত বা অলিখিত যে কোনো চুক্তি হতে পারে, তখন তাকে অপরাধমূলক ষড়যন্ত্র বলে অভিহিত হবে। আচ্ছা, অবৈধ কাজ কি আর বৈধ কাজ অবৈধ উপায়ে করা কি, এটা একটু বুঝিয়ে দিই। মনে করেন আমরা একটা প্রোডাক্ট ব্যবহার করছি, মেয়েদের কিছু লেডিস প্রোডাক্ট থাকে, কসমেটিক প্রোডাক্টস, যেমন মনে করেন যে ফেসিয়াল কোনো ফেস ওয়াশ, ইন্ডিয়ান ফেস ওয়াশ আসে বাংলাদেশে, যদি কোনো ইম্পোর্টার ইম্পোর্ট করে নিয়ে আসে সেটা, তাহলে সেটা কিন্তু কি বৈধ কাজ, এখানে কোনো সমস্যা নাই। ইন্ডিয়ান প্রোডাক্ট বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা হচ্ছে, তাহলে কোনো সমস্যা নাই। এখানে সরকার একটা কি পায়, কাস্টম ডিউটি পায় বা রপ্তানি যে শুল্ক বা ট্যাক্স পায়, সরকার একটু লাভ হয়। আচ্ছা, এখন যদি এই কাজটি কেউ চোরাচালান করে, অর্থাৎ ব্ল্যাক মার্কেটিং এর মাধ্যমে নিয়ে আসে, তাহলে সরকার কর ফাঁকি দেওয়া হলো। তাহলে এই নিয়ে আসা, ইন্ডিয়া থেকে মাল নিয়ে আসা তো অবৈধ কিছু না, তাহলে উভয়টা অবৈধ হয়ে গেল। ওই ক্রিমটাই মনে করেন একটা
ফেস ওয়াশ বা ক্রিম, সেটা বৈধভাবে আসলে সেটা বৈধ উপায়ে, ক্রিম তো বৈধ বা ফেস ওয়াশটা বৈধ, কিন্তু যদি ইম্পোর্ট করে নিয়ে আসা হয় সেটা বৈধ কাজ বৈধ উপায় হলো। কিন্তু ওই কাজটা যদি অবৈধভাবে করা হয়, অর্থাৎ ব্ল্যাক মার্কেটে নিয়ে আসা যায়, যেটাকে লাগেজ প্রোডাক্ট বলা হয়, তো লাগেজে করে কেউ যদি চোরাচালানের মাধ্যমে নিয়ে আসে, তাহলে সেই কাজটা ঠিক আছে কিন্তু উপায়টা ভিন্ন। অর্থাৎ নিয়ে আসা যাবে কিন্তু উপায় বা মেথড অবৈধ হয়ে যাবে, এটাইকে বলা হচ্ছে বৈধ কাজ অবৈধ উপায়। আবার আরেকটা অবৈধ কাজ বলি, যেমন ফেন্সিডিল আসে বাংলাদেশে, এটা সম্পূর্ণ ব্ল্যাক মার্কেটে আসে, চোরাচালানের মাধ্যমে আসে। তো এটা যদি কেউ ইম্পোর্ট করতে চায় বাংলাদেশে, ফেন্সিডিল আমদানি বা ইম্পোর্ট করাই কি নিষিদ্ধ। তার মানে ফেন্সিডিল কিন্তু কেউ যদি মনে করে আমি ইম্পোর্ট করে নিয়ে আসবো, সরকারকে ট্যাক্স দিয়ে নিয়ে আসবো, তারপরেও এটা কি নিয়ে আসা যাবে না, নিষিদ্ধ বাংলাদেশে সেটার। যদিও ইন্ডিয়াতে এটা একটা ঔষধ, কাশির সিরাপ, তো সেটা বাংলাদেশে ব্যবহার করা যাবে না, নিষিদ্ধ। এই কারণে সেটা যত ইম্পোর্ট করে নিয়ে আসার চেষ্টা করে হবে না, সেটা অবৈধই কাজ হয়ে থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এইটাই, এটা উদাহরণ দিলাম। তো কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে যদি করে বা ডিরেক্ট অবৈধ কাজই করে যেটা অপরাধ, এবং সেটার প্ল্যানিং যদি করে, অর্থাৎ ষড়যন্ত্র করে দুই বা ততোধিক ব্যক্তি মিলে, সেটাই বলা হচ্ছে ক্রিমিনাল কনস্পাইরেসি বা ষড়যন্ত্র। অপরাধমূলক ষড়যন্ত্র একটি সম্পূর্ণ অসম্পূর্ণ অপরাধ, অর্থাৎ ইনচয়েড ক্রাইম। আমরা এর আগে দেখলাম অ্যাবেটমেন্টও ইনচয়েড ক্রাইম, এটাও ইনচয়েড ক্রাইম। ব্যাখ্যা: অবৈধ কাজটি চুক্তি বা সম্মতির চূড়ান্ত লক্ষ্য নাকি তা শুধু চূড়ান্ত লক্ষ্যের একটি আনুষঙ্গিক বিষয়, তা বিবেচ্য নয়। ধারা 120 বি, অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি: মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 2 বছর কারাদণ্ড বা তদূর্ধ্ব সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে উক্ত অপরাধের শাস্তির অনুরূপ শাস্তি হবে। যদি ষড়যন্ত্র করে তাও শাস্তি হবে, কাজটি হোক বা না হোক। আর অন্যান্য ক্ষেত্রে মানে এখানে যেটা উল্লেখ করা আছে, 2 বছর বা তার বেশি যদি হয়, বা যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড যদি হয়, তাহলে অপরাধটা যদি সংগঠিত হয় তাহলে জাস্ট ষড়যন্ত্র করলেও একই শাস্তি হবে। আর তার থেকে যদি ছোট হয়, যেটার শাস্তি 2 বছরের কম, তাহলে 6 মাস শাস্তি হবে, সেটাই বলা হচ্ছে। ষষ্ঠ অধ্যায় 121 থেকে 130, রাষ্ট্রবিরোধী অপরাধ বা অফেন্স এগেনস্ট দ্য স্টেট। 121-এ বলা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বা যুদ্ধ ঘোষণার উদ্যোগ বা যুদ্ধ ঘোষণার সহায়তা বা কোনো অভ্যুত্থানে যোগদান যদি করে কেউ, তাহলে এটাকে ইংরেজিতে বলা হচ্ছে ওয়েগিং। তো এই ওয়েগিং যদি কেউ করে তাহলে কি হতে পারে, মৃত্যুদণ্ড হতে পারে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, সেই সাথে অবশ্যই ফাইন হবে। 123 এ, রাষ্ট্র সৃষ্টি নিন্দাকরণ ও সার্বভৌমের বিলোপ যদি কেউ সমর্থন করে, তাহলে এটার শাস্তি হবে অনূর্ধ্ব 10 বছর। 124 এ এর আগে 121 ওয়েগিং, ওয়েগিং কিন্তু বারবার আসে, এবং তার থেকে বেশি আসে হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা বা সেডিশন। সেডিশন বলতে কি বোঝানো হচ্ছে, রাষ্ট্রদ্রোহিতা কি, রাষ্ট্রদ্রোহ মূলত সরকার বা সরকারের কোনো কর্মকাণ্ডের প্রতি বিদ্বেষ, ঘৃণা বা বৈরিতার প্রকাশ, ইংরেজিতে টুয়ার্ডস দ্য গভর্নমেন্ট। যদিও আমরা রাষ্ট্রর ইংরেজি কি, স্টেট, তো এটা স্টেটের বিরুদ্ধে কোনো কি না, বিদ্বেষ না, এটা হচ্ছে সরকারের বিরুদ্ধে বিদ্বেষ। এটা 23 সালে একটা প্রশ্ন আসছিল, তো এখানে বলা হচ্ছে অপশনে সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে। তো রাষ্ট্রদ্রোহিতা মনে হতে পারে যে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্বেষ, তো রাষ্ট্র না সরকারের বিরুদ্ধে বিদ্বেষকেই রাষ্ট্রদ্রোহিতা বলা হয়। কথিত মানে কথার মাধ্যমে বা লিখিত, কোনো কিছু লিখা পোস্টার বা কোনো চিঠি বা ফেসবুক, ইউটিউব, কোনো কিছু লিখার মাধ্যমে প্রতীক বা ঘৃণা বা বৈরিতার মাধ্যমে রাষ্ট্রদ্রোহিতা কেউ যদি করে, তার শাস্তি কি হবে, যাবজ্জীবন কারাদণ্ড হবে। আবার অপরাধের গ্র্যাভিটি বা অপরাধটা কেমন গুরুতর তার উপর ডিপেন্ড করে কমও হতে পারে শাস্তি, অথবা অনূর্ধ্ব 3 বছর যদি খুবই সিলি একটা অপরাধ
মানে চেষ্টা অ্যাটেম্প করেছিল এরকম যদি হয়, এবং অপরাধীর বয়স, লিঙ্গ এবং শারীরিক অবস্থা বিবেচনায় সাজা কমিয়ে 3 বছর করা যেতে পারে বা তারও কম করা যেতে পারে। সপ্তম অধ্যায় ধারা 131 থেকে 140 বাহিনী সংক্রান্ত, অর্থাৎ এই যে আর্মি, নেভি, এয়ারফোর্স এই সংক্রান্ত অপরাধ, এটা কিন্তু সিলেবাসে নেই। তাই এই অধ্যায় থেকে আমরা কোনো সেকশন পড়ছি না। এরপরে আজকের সর্বশেষ অধ্যায় 8, ধারা 141 থেকে 160 শান্তি বিরোধী অপরাধ। অষ্টম অধ্যায় আছে গণ শান্তি বা জনসাধারণের শান্তি বিরোধী অপরাধ কত অধ্যায়ে আছে, এভাবে প্রশ্ন এসেছিল 25 সালে। তো অষ্টম অধ্যায়। তো এবার আমরা পড়ছি এই অধ্যায়। দেশে যে অবস্থা চলছে এই কারণে এই প্রশ্নটা রেলিভেন্ট হয়, এই অধ্যায় থেকে প্রশ্ন বারবার আসে, খুবই গুরুত্বপূর্ণ, এই ধরনের অপরাধ হতেই থাকে। 141, বেআইনি সমাবেশ বা আনলফুল অ্যাসেম্বলি এর সংজ্ঞা বা উপাদান। 5 বা ততোধিক ব্যক্তির কর্তৃক, অর্থাৎ বেআইনি সমাবেশ হতে হলে ন্যূনতম কতজন ব্যক্তি লাগবে? 5 জন ব্যক্তি লাগবে। এবং এটার উপাদানও হচ্ছে 5টি। তাহলে 141 ধারার অপরাধীর সংখ্যা ন্যূনতম 5 জন, সদস্য সংখ্যা 5 জন হতে হবে, ন্যূনতম 6-7, বেশি হলেও সমস্যা নেই, কিন্তু মিনিমাম 5 জন। 4 জন হলে কিন্তু বেআইনি সমাবেশ হয় না, কারণ বেআইনি সমাবেশ হলে লোকবল বেশি লাগে, মিনিমাম 5 জন। আর উপাদান হচ্ছে 5টি। যেমন এক, সরকারি কর্মচারীকে ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে বল প্রয়োগ বা ভীতি প্রদর্শন করা, থ্রেট দেওয়া, আইন প্রয়োগে বাধা দান করা, অপরাধমূলক অনধিকার প্রবেশ করা কোনো জায়গায়, বল প্রয়োগ বা ভীতি প্রদর্শনের মাধ্যমে সম্পত্তি অর্জন, অধিকার হতে বিরত রাখা, বল প্রয়োগ করে কোনো কাজ করানো বা কাজ হতে বিরত রাখা ইত্যাদি করলে কোনো সমাবেশ আর সমাবেশ থাকে না, সেটা বেআইনি সমাবেশ হয়ে যায়। আমরা স্কুলে দাঁড়িয়ে শপথ পাঠ করি, জাতীয় সঙ্গীত পাঠ করেছি ছোট সময়ে, এখনো হয় স্কুলে। তো সেটাকে অ্যাসেম্বলি বলা হয়। তো এই যে অ্যাসেম্বলি, এটা তো অবৈধ না, কিন্তু এই প্রথমে একটা অ্যাসেম্বলি ছিল। যেমন একটি সমাবেশ শুরুতে বেআইনি না থাকলেও পরবর্তীতে বেআইনি সমাবেশে পরিণত হতে পারে। যে কোনো সমাবেশ, ধর্মীয় সমাবেশ, জালসা হচ্ছে, বা কোনো রাজনৈতিক বক্তব্য পেশের উদ্দেশ্যে কোনো আলোচনা সভা হচ্ছে, এটসেট্রা এটসেট্রা। তো এইটা শুরুতে শান্তিপূর্ণভাবে চলছিল। তারপরে কোনো একটা পর্যায়ে যদি উপরের 5টি কাজের যে কোনো একটি কাজ করে সেই সমাবেশ, এবং সেখানকার সদস্য সংখ্যা 5-এর অধিক হয়, সাধারণত সমাবেশ রাজনৈতিক বা ধর্মীয় যে সমাবেশগুলো হয় সেগুলো তো লক্ষ লক্ষ, মানে কোনো কোনো জায়গায় দাবি করা হয় লক্ষ লক্ষ লোক থাকে, না হলেও অন্তত হাজার বা শ লোক থাকে। তো এটা অবশ্যই 5-এর অধিক। তাই এইটা প্রথমে শান্তিপূর্ণভাবে চললে সেটা শান্তিপূর্ণভাবে শেষ হলে সেটা বেআইনি হবে না। কিন্তু উপরে 5টি কাজের যে কোনো একটি কাজ হয়ে গেলে সেটা বেআইনি সমাবেশ হয়ে যাবে। কন্ডিশন বা শর্ত হচ্ছে উপরোক্ত 5টি কাজের মধ্যে এক বা একাধিক কাজ করতে হবে ওই সমাবেশকে, তাহলে সেটা বেআইনি হবে। 142, বেআইনি সমাবেশের সদস্য জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে বেআইনি সমাবেশে যোগদান করলে, একটা সমাবেশ বেআইনি হয়ে গেছে, মনে হচ্ছে এটা বেআইনি সমাবেশ, তারপরেও সেখানে যে কেউ যদি যোগদান করে তাহলে সেটা কিন্তু কি হবে? বেআইনি সমাবেশ হবে। বেআইনি সমাবেশে যোগদানের শাস্তি 6 মাস। 144, মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে যোগদানের শাস্তি অনূর্ধ্ব 2 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড হতে পারে। 145, ছত্রভঙ্গ করার নির্দেশের পরও, আচ্ছা, 144 হচ্ছে বেআইনি সমাবেশ, মারাত্মক অস্ত্র নিয়ে যদি কেউ যায় তাহলে 2 বছর হয়ে যাবে। আর শুধু যদি সমাবেশে যোগদান করে 6 মাস। 6 মাস থেকে মারাত্মক অস্ত্র থাকলে 2 বছর, অর্থাৎ 4 গুণ হয়ে গেল। ছত্রভঙ্গ শব্দের অর্থ পুলিশ যে বলল বা প্রশাসনের লোক যে বলল যে আপনারা চলে যান, এখানে থাকা যাবে না, তারপরও সমাবেশ কন্টিনিউ করলে, বেআইনি সমাবেশে অবস্থান কেউ যদি করে তার 2 বছর।
সাজা হবে। যদিও মারাত্মক অস্ত্র না থাকে, যে কোনো অস্ত্র থাকলেই হবে, মারাত্মক হোক বা বাঁশের লাঠি থাকলেও হবে, হকি স্টিক থাকলেও হবে, চাকু থাকলেও হবে। সরি, এখানে মারাত্মক অস্ত্রের কথা বলা হয়েছে। মারাত্মক শব্দের মারাত্মক অস্ত্র বলতে এখানে ধারালো অস্ত্র বা আগ্নেয় অস্ত্র। চাকু ধারালো চাকু হতে পারে, বা শার্প উইপন। আর আগ্নেয় অস্ত্র হচ্ছে যেখানে বারুদ থাকে, যেমন পিস্তল হতে পারে, রিভলভার, বন্দুক, তারপরে ককটেল, এই টাইপের যেখানে বারুদ থাকবে সেটাকে আগ্নেয় অস্ত্র বলে, কারণ সেখানে আগুন ধরে যায়। আর শার্প উইপন বলতে যেখানে ধারালো, অর্থাৎ ধারালো অস্ত্র এবং আগ্নেয় অস্ত্র দুইটাকে মিলে হচ্ছে মারাত্মক অস্ত্র। 146, দাঙ্গা বা রায়োটিং, এটা ভিন্ন আরেকটা অপরাধ। ফোর্স অর ভায়োলেন্স ইউজড, অর্থাৎ দাঙ্গা মূলত সহিংস বেআইনি সমাবেশকে বোঝায়। কোনো বেআইনি সমাবেশে যদি ভায়োলেন্স বা ফোর্স বা বল প্রয়োগ করা হয়, সেটাই কিন্তু কি হয়ে যাবে, বেআইনি সমাবেশ হয়ে যাবে। অর্থাৎ ফোর্স আর ভায়োলেন্স থাকলেই সেটা বেআইনি সমাবেশটা দাঙ্গায় রূপ নেবে। অর্থাৎ বেআইনি সমাবেশ হচ্ছে যখন সহিংস হয়ে যায়, অর্থাৎ একটু গুরুতর আকার ধারণ করে, দাঙ্গা হাঙ্গামা শুরু হয়, তখনই সেটা দাঙ্গা বলে বা রায়োটিং বলে। সাধারণ উদ্দেশ্যে অর্থাৎ কমন অবজেক্ট থাকলে সবাই সমবায়ে দায়ী হবে, মানে সবার দায় সমান হবে। 147, দাঙ্গার শাস্তি কি? 2 বছর। মারাত্মক অস্ত্র নিয়ে যদি দাঙ্গা করে, 3 বছর। তবে শর্ত হচ্ছে দাঙ্গায় মারাত্মক অস্ত্র নিলে সবার কাছে মারাত্মক অস্ত্র থাকতে হবে। 149, সাধারণ উদ্দেশ্যটা কি? আমরা 149 পড়ছি, সাধারণ উদ্দেশ্য বা কমন অবজেক্ট বাস্তবায়নকালে বেআইনি সমাবেশের প্রত্যেক সদস্য সমবায়ে দোষী হবে। এখানে একটা ইংরেজি সেন্টেন্স আছে, এটাও মুখস্থ করতে হবে আপনাদের। এভরি মেম্বার অফ আনলফুল অ্যাসেম্বলি গিলটি অফ অফেন্স কমিটেড ইন প্রসিকিউশন অফ কমন অবজেক্ট, অর্থাৎ একই উদ্দেশ্য নিয়ে যদি কেউ সাধারণ উদ্দেশ্য বা একই উদ্দেশ্য বা কমন অবজেক্ট নিয়ে কোনো বেআইনি সমাবেশে অংশগ্রহণ করে, এবং সেখানে 10 জন লোক থাকলো বা 5 জন লোক থাকলো, সবাই হয়তো বা অপরাধ করলো না, একজন অপরাধ করলে একের দোষে সকলের শাস্তি হয়ে যাবে, সেটা বলা হচ্ছে। একটা গুরুত্বপূর্ণ এখানে পার্থক্য আছে। ধারা 34 কে বলা হচ্ছে অভিন্ন অভিপ্রায় বা কমন ইন্টেনশন, আর এখানে কমন অবজেক্ট বা সাধারণ উদ্দেশ্য। অভিন্ন উদ্দেশ্য বলা যেতে পারে, বা এখানে সাধারণ অভিপ্রায় বলা যেতে পারে। মূল বিষয় হচ্ছে ইন্টেনশন এবং অবজেক্ট। কমন ইন্টেনশন, কমন অবজেক্টের মধ্যে পার্থক্য বুঝতে হবে। সংখ্যা হচ্ছে 34 ধারা আমরা দেখেছিলাম, ন্যূনতম 2 জন ব্যক্তি হলেই অভিন্ন ইন্টেনশন, মানে অভিন্ন অভিপ্রায় বা ইচ্ছা বা কমন ইন্টেনশন হতে পারে, 2 জন হলেই হবে। আর সাধারণ উদ্দেশ্য হতে হলে 5 জন ন্যূনতম লাগবে, একটু আগে আমরা দেখলাম। পূর্ব পরিকল্পনা অপরিহার্য, অর্থাৎ অবশ্যই থাকতে হবে। 34 ধারা হতে হলে আগে থেকে একটা পূর্ব পরিকল্পনা থাকতে হবে। আর এখানে অপরিহার্য নয়, অর্থাৎ থাকতেও পারে নাও থাকতে পারে। কোনো সমাবেশে যোগদান করার সময় হয়তোবা সবার উদ্দেশ্য ছিল ভালোভাবে সবকিছু ঠিক চলবে, শেষ পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করে বাসায় আসব। কিন্তু পরিস্থিতি যখন হঠাৎ বেগতিক হয়ে যায়, তখন সেটা বেআইনি হয়ে যেতে পারে। তার মানে প্রথম থেকে তাদের পরিকল্পনা নাও থাকতে পারে। বেআইনি সমাবেশের সদস্য হওয়া অপরিহার্য নয়, এখানে অপরিহার্য, অর্থাৎ এখানে বেআইনি সমাবেশ 34-এর ক্ষেত্রে প্রযোজ্য না, 149-এর ক্ষেত্রে প্রযোজ্য। সক্রিয়ভাবে অপরাধে অংশগ্রহণ, ইংরেজিতে বলা হয় হচ্ছে অ্যাক্টিভ পার্ট প্লে। অপরাধের সাথে সক্রিয়ভাবে ডিরেক্ট জড়িত থাকতে হবে, এটা অপরিহার্য, অর্থাৎ কম্পালসারি। 34 ধারার কমন ইন্টেনশন হতে হলে অ্যাক্টিভ পার্ট প্লে বা সক্রিয়ভাবে অংশগ্রহণ হতে হবে সবার। আর এখানে 5 জন বা 10 জন আছে, সবার অংশগ্রহণ দরকার নেই, একজন অংশগ্রহণ করলে হবে। আর বাকিরা শুধু মুখ বন্ধ করে বসে থাকলে হবে, হাত গুটিয়ে বসে থাকলেও তারাও দোষী হবে। শুধুমাত্র বেআইনি সমাবেশে অবস্থান করলেই দোষী হবে, কিছু না করলেও। স্বতন্ত্র অপরাধ,
সৃষ্টি করেন। অর্থাৎ 34 ধারায় কেউ, দুইজন ব্যক্তি যদি কোনো কিছু পরিকল্পনা করে কিন্তু পরিকল্পনা অনুসারে যদি কোনো অ্যাকশনে না যায়, কোনো পরিকল্পনা মাফিক কোনো কাজই করলো না, জাস্ট মনে মনে দুইজন বসে একটা চিন্তা করলো এবং পরস্পর আলোচনা করলো যে আমরা কি করব, একটা অপরাধ করব, কিন্তু অপরাধের জন্য তারা কোনো স্টেপই নিল না, কোনো কিছুই করলো না, তাহলে সেটা অপরাধ হয় না। কারণ দুইজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে, সেটা ষড়যন্ত্র না হলে, জাস্ট পরিকল্পনা হলে। কিন্তু সাধারণ উদ্দেশ্যের ক্ষেত্রে স্বতন্ত্র অপরাধ সৃষ্টি করে, জাস্ট সাধারণ বেআইনি সমাবেশে অবস্থান করলেই অপরাধ হয়ে যাবে, ইনচয়েড ক্রাইম হয়ে যাবে। কিন্তু কমন ইন্টেনশনের ক্ষেত্রে ইনচয়েড ক্রাইমও হয় না, অসম্পূর্ণ অপরাধও হয় না। এই যে বিষয়টা যদি বুঝতে পারেন, রিটেনে খুব হেল্প হবে, এমসিকিউ কিছুটা হেল্প হবে, এবং বাস্তবে মামলা ফাইলিং এর জন্য ফাইলিং করার সময় ড্রাফটিং এ হেল্প হবে। 157 বেআইনি সমাবেশের জন্য ভাড়াকৃত ব্যক্তিদের আশ্রয় দান। এই আশ্রয়দানের শাস্তি হচ্ছে 6 মাস। 6 মাস শাস্তি হবে, 6 মাস কারাদণ্ড। 149 মারামারি বা অ্যাফ্রে, এর সংজ্ঞায় কি বলা হচ্ছে, দুই বা ততোধিক ব্যক্তি প্রকাশ্য স্থানে, ওপেন প্লেসে, বাড়ির, কেউ যদি বাড়ির ভেতরে করে তাহলে হবে না, প্রকাশ্য স্থানে, পাবলিক প্লেসে হতে হবে। দেখেন ইংরেজিতে আছে পাবলিক প্লেস মানে প্রকাশ্য স্থানে। ঝগড়া করে গণশান্তি ভঙ্গ করলে তাকে মারামারি বলে। আমরা মারামারি বলতে হাতাহাতি, লাঠি দিয়ে মারামারি এরকম বোঝাই, কিন্তু যখন একজন আরেকজনের গায়ে টাচ করে তখন সেটার মারামারি থাকে না, সেটা কি হয়ে যাবে, আঘাত হয়ে যাবে। অর্থাৎ মারামারি জাস্ট চিল্লাচিল্লি, মুখে মুখে শুধু শব্দ দিয়ে যুদ্ধ হবে, এবং একজন আরেকজনকে গালাগালি করছে, জোরে জোরে উচ্চ বাক্য বিনিময় করছে, এটাতে অন্যদের যদি অসুবিধা হয় সেটাই মারামারি বলা হচ্ছে। কিন্তু মারামারি বলতে বাস্তবে আমরা বললি যে আঘাত করা, কিন্তু আঘাতের জন্য তো 323, 324 এগুলো আছে, এবং 319-এ কি দেওয়া আছে, সংজ্ঞা আছে, 320-এ সংজ্ঞা আছে। তাহলে কেউ যদি ঝগড়া করতে করতে গায়ে হাত দিয়ে দেয় তাহলে সেটা আঘাতের জন্য শাস্তি হবে। কিন্তু শরীরে যদি স্পর্শ না করে, জাস্ট মুখে মুখে কি উচ্চ বাক্য বিনিময় হচ্ছে, তাহলে সেটা কি হবে না, আঘাত হবে না, জাস্ট মারামারি হবে। আমরা বাস্তবে মারামারি যেটা বলতে বোঝাই সেটা কিন্তু পেনাল কোডে মারামারি না। আশা করি বুঝতে পারছেন। মারামারি সংঘটনের জন্য সর্বনিম্ন 2 জন ব্যক্তির অংশগ্রহণই যথেষ্ট। 160-এ মারামারি শাস্তি দেওয়া আছে অনূর্ধ্ব 1 মাস সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড। এখানে দেখেন একটু শ্যাডো করা আছে, আপনাদের নোটেও এই শ্যাডো অবস্থাতে প্রিন্ট আসবে। আমি সাধারণত যদি এটা এডিট না করি তাহলে যেটা আপনারা ক্লাসে দেখছেন এটাই পাবেন, তবে হয়তোবা আমি চিন্তা ভাবনা করছি কিছু সেকশন আমি কমিয়ে দিতে পারি পেনাল কোড থেকে, তাহলে আপনাদের সুবিধা হবে। 100 টাকা অর্থদণ্ড, এখানে কিন্তু অর্থদণ্ড উল্লেখ আছে, এর আগে কোথাও আমরা অর্থদণ্ডের উল্লেখ দেখলাম না। তো যেখানে অর্থদণ্ডের উল্লেখ আছে তার মানে টাকার পরিমাণ উল্লেখ আছে, তার মানে এটা একটা সংখ্যা, এটাকে একটু গুরুত্বের সাথে মনে রাখতে হবে, তাই আমি শ্যাডো করে দিয়েছি, অথবা উভয় হবে। তো এইটা আমরা পড়লাম হচ্ছে পার্ট 4। দেখেন পার্ট 4-এ ধারা 107 থেকে 160 পর্যন্ত গুরুত্বপূর্ণ এখানে এমসিকিউ আছে বিগত সালের। তো এগুলো আপনারা পড়ে নিবেন যখন নোট পাবেন। আর আজকে যতটুকু আলোচনা করলাম 107 থেকে 149, 107 থেকে 160 পর্যন্ত, 107 থেকে 160 পর্যন্ত, এর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা, এর মধ্যে কারো প্রবলেম থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি সবাইকে লাইনে আসার সুযোগ করে দিচ্ছি, হাত উত্তোলন করার দরকার হবে না সেক্ষেত্রে। এখন নিজেদের মাইক অন করে কথা বলতে পারবেন, কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, না হলে ক্লাস শেষ করে দেব। স্যার নোটটা কমন ক্ষেত্রে যে নোটটা নোটটা আপনারা আশা করছি আগামী রবি সোমবারের দিকে কুরিয়ার করতে পারবো। হ্যাঁ, মিজান কি বলছেন বলেন। স্যার আমরা হচ্ছে যে অভিপ্রায়ের ক্ষেত্রে আমরা যেটা জানলাম যে কমন ইন্টেনশনের ক্ষেত্রে আমাদের কি থাকতে হবে, যেমন মব সৃষ্টি করে
মব সৃষ্টি যদি করে, সেক্ষেত্রে যদি মারামারি হয়, বা সেক্ষেত্রে যদি কোনো একটা গন্ডগোল হয়, আমরা জানলাম যে সেক্ষেত্রেও দোষী হবে। তো সেক্ষেত্রে যে গণপিটুনি দিচ্ছে, একটা ডাকাতকে গণপিটুনি দিচ্ছে বা একটা চোরকে গণপিটুনি দিয়ে মারা যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে সে, একটা লোক তো মারা গেল স্যার, সেক্ষেত্রে যে সকল লোকগুলো তাকে মারলো বা হত্যা করলো, তারা স্যার কি হত্যা মামলার আসামি হিসেবে শাস্তি পাবে, বা নাকি স্যার কিভাবে শাস্তি পাবে স্যার এটা? 302 এর সাথে 149 যুক্ত হবে, যে চার্জ গঠন হবে এবং তাদের বিচার হবে। বুঝতে পারলেন? 302 হবে স্যার, অবশ্যই, ডেফিনেটলি। সেটা অন্যায় হয়, মব জাস্টিস মানে অন্যায়, আচ্ছা স্যার। বেআইনি কাজ। বুঝতে পারলেন? জি স্যার। তো আর প্রশ্ন আছে? আরেকটা জিনিস স্যার, যে ওই যে সাধারণ উদ্দেশ্য ন্যূনতম 5 জন, ডাকাতির ক্ষেত্রেও স্যার আমরা দেখেছি যে ন্যূনতম 5 জন স্যার। হুম, হ্যাঁ, মিল থাকতেই তারপর, পারে। জি স্যার, প্রশ্ন নেই স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ভিডিওটি হয়তো বা কালকে রাত্রে দিয়ে দিব বা সন্ধ্যার পরে দিয়ে দিব, কারণ কালকে কোর্ট আছে, কিছু রাত্রে কাজ আছে। ভিডিওটি আমি কালকে এডিট করে সন্ধ্যার পরে দিয়ে স্যার, দেওয়ার চেষ্টা করছি। আরেকটা আগামী ক্লাস আরেকটা প্রশ্ন শনিবারে হবে। স্যার। আমি প্রশ্ন করেন, আমি রুটিন দিয়ে দিব। হ্যাঁ, রুটিন দিয়ে দিচ্ছি। আজকে রাত্রে দিতে না পারলেও কালকে বিকেলে রুটিন দিয়ে দিব এবং ভিডিও আপলোড করে দেবো কালকে বিকেলের পরে সন্ধ্যার দিকে। বলেন। স্যার, মারাত্মক অস্ত্রের ক্ষেত্রে আমরা জানলাম যে হচ্ছে শার্প ওয়েপন, এক্ষেত্রে স্যার দণ্ডবিধিতে 3 বছরের, অনূর্ধ্ব 3 বছরের শাস্তির বিধান আছে। কিন্তু স্যার যদি আগ্নেয়াস্ত্র থাকে, সেক্ষেত্রে স্যার অস্ত্র আইন যেটা আছে স্যার, সে অস্ত্র আইনের অধীনে সে তো শাস্তি পাবে স্যার, আলাদা শাস্তি যুক্ত হবে কিনা স্যার তখন? হ্যাঁ, একটা ভালো প্রশ্ন করেছেন। মারাত্মক অস্ত্র বলতে আমি যেটা বুঝিয়েছিলাম যে আপনার আগ্নেয়াস্ত্র, বারুদ যেগুলোতে থাকে, পিস্তল, রিভলভার, এগুলো, আবার চাকু, এগুলো মারাত্মক অস্ত্র। কিন্তু আপনার যেহেতু বিশেষ ক্ষমতা আইন আছে, তারপরে আর্মস অ্যাক্ট আছে, তো এই বিশেষ ক্ষমতা আইন, আর্মস অ্যাক্ট, এগুলোর যদি এখানে ইনভলভমেন্ট থাকে বা মাদক থাকলে মাদকের আইনও চলে আসবে। তো আমরা পেনাল কোডের 5 ধারে পড়েছিলাম যে স্পেশাল ল প্রিভেলস ওভার জেনারেল ল। তো পেনাল কোড একটা জেনারেল ল। কেউ যদি বেআইনি সমাবেশ থাকে, বেআইনি সমাবেশের সাথে তখন কি যুক্ত হবে? ওই আরেকটা আইন যুক্ত হবে, আর্মস অ্যাক্ট যুক্ত হবে। বুঝতে পেরেছেন? জি যদি স্যার। আগ্নেয়াস্ত্র থাকে। আর যদি চাকু বা এখানে ওই দা বা ছুরি, ঠিক আছে, তারপরে আরো চপার টাইপের এই ধরনের কোনো কিছু যদি থাকে, যেটা আগ্নেয়াস্ত্র না, বারুদ নেই কিন্তু ধারালো, সেক্ষেত্রে জাস্ট পেনাল কোডেই হবে। জি বুঝতে স্যার, পেরেছেন? পরিষ্কার স্যার। জি মানে স্যার। আর্মস বলতে কিন্তু ফায়ার আর্মস বা আগ্নেয়াস্ত্র বোঝায়। তো আর্মস থাকলে তো সেটা মারাত্মক অস্ত্র, কিন্তু সেটা ওই ভিন্ন আইনে, বিশেষ আইনে চলে যাবে। কিন্তু পেনাল কোডের 149 ধারা কিন্তু যুক্ত থাকবে এখানে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। মানে এটা কম্বাইন্ড মানে আইন হিসেবে এখানে আসবে। তো ঠিক আছে, সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।